আমার একটা অভ্যাস আছে জানো তো বন্ধুরা, আমি যখনই বিছানা থেকে নামি, মানে ধরো সকালবেলা ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে নামি, আর এই দুপুরবেলা একটুখানি গড়াগড়ি করে মানে একটু রেস্ট নিয়ে যখন বিছানা থেকে নিচে নামি, আমি অবশ্যই জল খেয়ে তারপর কিন্তু বিছানাটা ছাড়ি। এটা আমার অনেক দিনের একটা ভালো অভ্যাসই বলতে পারো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি এই চ্যানেলটা খুলেছি গুড হ্যাবিটের জন্য, ভালো ভালো কিছু হ্যাবিট তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমি ইভিনিং থেকে ব্লগটা শুরু করছি, মানে আমার ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে আমার মেয়ের ইভিনিংয়ের মানে 6টা থেকে ওর অনলাইন ক্লাস আছে, তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে একটু বেডটা ক্লিন করে নিলাম। আমি চেষ্টা করি আমার মেয়ে যেখানেই পড়তে বসুক না কেন তার আশেপাশের জায়গাটা যেন একটু ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এতে কি হয় জানো তো, কাজে কর্মে বলো বা পড়াশোনায় যাই করো, মনটা ভালো বসবে। আজকে আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি জানো তো, ওই জন্য হ্যাঁ হয়েছে, সকালের দিকে বৃষ্টিটা হয়েছে, কিন্তু দুপুরের পর যে রোদটা উঠেছে না, একদম চচ্চড়িয়ে উঠেছে, মানে জামা কাপড় একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন প্রত্যেক দিন কিন্তু গাছে জল দিতে হয় না, মানে ছোট ছোট গাছে তো জল দিতে হয় না, কিন্তু যে বড় বড় গাছগুলো আমার রয়েছে, যেমন ধরো বাগান বিলাস, তারপর নাকচম্পা, কাঠচাপা, এইগুলো দেখলাম গোড়াগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তো ওইগুলোতে একটু জল দিয়ে দিলাম, মানে জল দিয়ে গাছগুলোকে একটু ভালো করে ভিজিয়ে দিলাম। চলো, এখনো কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? এই গাছটা দেখো আমার পুরো ঝেপে ফুল এসছে। এক একটা গাছে আমার বগনভেলিয়ার এক একটা গাছে এক এক রকমের কালার। এইটা একটু ইট ইট কালার, জানো তো, ইটের যে কালার সেই কালারটা। আর এটা হচ্ছে হলুদ কালার, আর এটা তো কমন কালার রানী। আর এটা না মানে 2 in 1 কালার, পিঙ্ক আর সাদা মিক্সড করা এটা। আর এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক, তোমরা সাদা মনে হচ্ছে বাট এটা কিন্তু হালকা বেবি পিঙ্ক কালার, সামনে থেকে বোঝা যাবে। ওখানেও প্রচুর কাগজ ফুল রয়েছে। গাছগুলো ভালো করে জল দিলাম তো, বাপরে বাপ পুরো নেতিয়ে গেছে। আর এই হচ্ছে আমার ডবল মাধবীলতা। দাঁড়াও একে আনি, সামনে আনি। এই দেখো, এটা হচ্ছে আমার ডবল মাধবীলতা। খুব একটা ছাদে এই গাছটা দেখা যায় না, করা যায় না, কিন্তু দেখো এত সুন্দর গন্ধ যে বলে দেখো। আমার সিঙ্গেলটাও আছে, ডবলটাও আছে, তাই ডবল এটা, ঠিক আছে? দারুণ গন্ধ। এখানেও বেশ ঝেপে করিয়ে এসেছে দেখো, গরমের শুরুতেই, বুঝছো? প্রত্যেকটা ডালে ডালে কিন্তু করিয়ে এসেছে, প্রত্যেকটা ডালে ডালে। কিছু কিছু হয়েও গেছে, যেমন এইগুলো হয়ে গেছে। চলো বাবা নিচে। জীবনে কখন শান্তি অনুভব করবে জানো? যখন তুমি বুঝবে যে তোমার অবস্থান কাউকে বোঝানোর দরকার নেই, জাস্ট একটু স্মাইল করবে আর এড়িয়ে যেতে শিখবে, মানে ইগনোর করতে শিখবে। কাউকে দরকার নেই তোমাকে বোঝানোর তুমি কি চাও, তুমি কেমন, এগুলো বোঝানোর কোনো প্রয়োজন নেই, কোনো দরকারও নেই। দেখবে যত এগুলোকে ইগনোর করবে, যত এগুলোকে এড়িয়ে চলবে হাসি মুখে, তত তুমি লাইফে শান্তি পাবে। তখন তুমি ফিল করবে যে হ্যাঁ, তুমি ভেতর থেকে তুমি শান্তি অনুভব করবে। তো আমি এখন ছাদে হাঁটছি, আর হঠাৎ করে না আমার একটা বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল, জানো তো? ব্রাইটনেসটা বেশি বেড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে তো পুরোটা, ওই জন্য ব্রাইটনেসটা বাড়িয়েছি বলে একটু ব্রাইটনেসটা বেড়ে গেছে, তো আবার কমিয়ে দিয়েছি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি যখন কোনো কাজ করি, হাঁটি, আমার না সবসময় তোমাদের কমেন্টের কথা মনে পড়ে, জানো তো? যে ভালো ভালো কমেন্টগুলো করো, ওই কথাগুলো আমি চিন্তা করি, এতে আমার ভালো লাগে, মানে এতে আমি মানসিক শান্তি পাই। তো যাই হোক, হাঁটতে হাঁটতেই আমার একটা বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল। ওর নাম অনুরাধা। ও আমাকে একবার না, আমাকে অনেকবার এই কমেন্টটা করেছে যে শর্মিষ্ঠা, তুমি এত সুন্দর কথা বলো, তুমি এত, তোমার বোঝানোর স্টাইল এত ভালো, তুমি যদি লাইফের টিচার হতে তাহলে খুব ভালো করতে। আসলে কি বলতো, আমি তো আমার পাস্ট মানে বিয়ের আগের জীবন কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি, হয়তো তাই জন্য তোমরা জানো না। আমি বিয়ের আগে না প্রচুর টিউশন করেছি, প্রচুর বাচ্চাকে পড়িয়েছি, ঠিক আছে? মানে যখন আমার বিয়ে হয়ে গেল তারপর তো আমি টিউশন সব ছেড়ে দিয়েছি।
বিয়ে হওয়ার পরও আমার কাছে, আমি যখন বাপের বাড়িতে যেতাম, আমার কাছে এসে বলতো, শর্মিষ্ঠা তুমি প্লিজ সপ্তাহে 2-3 দিন এসে আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে পড়াও, ওরা তোমাকে ছাড়া কোথাও পড়তে চাইছে না, ওরা কান্নাকাটি করছে। মানে তুমি হয়তো তোমরা তো ভাববে না, আমি এরকম এরকম স্টুডেন্ট পড়িয়েছি যে কথা বলতে পারতো না, কানে শুনতে পারতো না, মানে কানে তার মেশিন ছিল। সেই বাচ্চাটাকে আমি কোলে বসিয়ে, কোনো দিনও আমার যে এই যে গলা, আমার গলার ভয়েস দেখবে খুব জোরে, আর আমি দেখবে খুব তাড়াতাড়ি কথা বলি, কেন জানো? এইগুলো ওই টিউশন করতাম বলে আমি সবসময় একটু লাউডে কথা বলি। আমার বাড়ির লোকরাও বলে তুমি এত জোরে কথা বলছো কেন? তো ওই মেয়েটাকে যখন আমি পড়াতাম না, যে মেয়েটার কানে খুব কম শুনতো, মানে ওর কানে ওইটুকু বয়সে মেশিন ছিল, ওর কানের সামনে আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হতো। ওই যে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে ওর সাথে কথা বলতে হতো না, এর থেকে না আমার গলার ভয়েসটা বেড়ে গেছিলো। আমি তো সেটা কাউকে বলতে পারতাম না। আর অন্য দেখো এইভাবে অনেকে পড়াবে না, ধৈর্য থাকবে না, শুনতে পাচ্ছ না, একবার দুবার তিনবার ব্যাস আর বলবো না, কিন্তু আমার মধ্যে সেটা ছিল না। আমি ওকে কোলে বসিয়ে আমি ওকে পড়াতাম, কানের সামনে গিয়ে বলতাম, মানে এইগুলো ওর বাবা মারা দেখতো। এরকম একটা না, এরকম আমার 2টো স্টুডেন্ট ছিল এরকম টাইপের, মানে একজন একটু বিকলাঙ্গ টাইপের, তাকেও ওরকমভাবে কোলে বসিয়ে পড়াতাম, আর আরেকজনও ছিল যে একটু কানে কম শুনতো, তাকেও ওই তো কানে না, ওর একটা সমস্যা ছিল, তো ওই রকম, তো ওইভাবে আমি পড়াতাম। তো পড়ানোটা আমার ভীষণ ভালো, আমি আমার মেয়েকে 5-6 অবধির পড়িয়েছি নিজে, মানে 1টা 1.5টা অবধির পড়াতাম, আমি নিজের হাতে পড়িয়েছি। তারপরে তো জানো এখন ইংলিশ মিডিয়াম, তো আমি তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট ছিলাম, আমার মেয়ে আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট, পড়ার ধরনটা টোটালি আলাদা, আমি আর রিস্ক নিলাম না, জানো তো। তো ওই জন্য আমি মেয়েকে টিচারকে দিয়ে দিলাম, টিচারের হাতে দিয়ে দিলাম, তাও টুকটাক দেখতাম, এখন আর দেখি না, এখন ওকে ওর মতন ছেড়ে দিয়েছি, ওর মতন পড়ে। তো এই হচ্ছে সেই গল্পটা। তো আবারও যদি কোনো সময় সুযোগ আসে না, আমি আবার পড়ানো স্টার্ট করে দেবো, যদি সুযোগ আসে। মানে এখন সময়টা, শেডিউলটা ঠিক করে উঠতে পারছি না, জানো তো, পুরো ঘেটে গেছি তো। তো আগে একটু নিজেকে গুছিয়ে নিই, মেয়েটা একটু জায়গায় স্টেবল হয়ে যাক, একটা জায়গায় ফিক্সড হয়ে যাক, তারপর আমি আবার পড়ানো শুরু করে দেবো, তাই না? সন্ধে লেগে গেছে, চলো সন্ধে দিই। ওমা চলো, মাও চলে এসছে, মা এক্ষুনি এলো, এসে মা আবার সব জামা কাপড় ধুইয়ে দিল। আমি না ছোটো থেকেই ভেবেছিলাম হয় আমি টিচার হব বড় হয়ে, আর না হলে আমি বিউটিশিয়ান কোর্স করব, মানে এইরকম বিউটিশিয়ান হব। এই দুটো লাইনের ওপর আমার প্রচণ্ড পরিমাণে ন্যাক ছিল, জানো তো। কিন্তু দেখো এখন আমি দুটোর মধ্যে কোনোটাই হয়ে উঠতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, এই নিয়ে না আমি কোনো সময় আফসোস বা হায় উতাস কিছুই করি না। আমি মনে করি ঈশ্বর আমার কপালে যেটা লিখেছে সেটাই আমার প্রাপ্য। হয়তো ঈশ্বর লিখেছিল আমি একজন ভালো বক্তা হব, ভালো স্পিকার হব, হয়তো দুটো মানুষ আমার কথায় মোটিভেট হবে বা আমার মাধ্যমে ভালো থাকবে, তাই হয়তো আমি এই প্রফেশনে এসেছি। আবার হয়তো যদি কিছু ভালো কিছু অ্যাচিভ করতে পারি বা ভালো কিছু আমার জন্য লাইন খোলা থাকে, আমি অবশ্যই তখন হয়তো এই লাইনটা ছেড়ে দিয়ে আবার অন্য প্রফেশনে যেতেই পারি। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে গিয়ে কাজ করা পছন্দ করে না, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি ঘরে বসে কোনো না কোনো উপায় আমি কিন্তু আর্নিং করেইছি, ঠিক আছে? শুধুমাত্র যে বাইরে গিয়েই আর্ন করতে পারবে, ঘরে বসে পারবে না, এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি কি উপায় ঘরে বসে ইনকাম করেছি, ঠিক আছে? আমাকে একটু সময় দাও, আমি সব তোমাদের সাথে শেয়ার করব। তো মা চা খাবে না, মা নাকি কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ওই জন্য মা চা খাবে না, শুধু আমার জন্যই চা করলাম। আমার নেশা, দুবেলা করে চা না খেলে হয় না, জানো তো। আমি চা খাই বসে একা একা, মা খাবে না। বললাম খাবে, বলে না খাবো না, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে বাড়িতে। আমি তোমাদের সাথে ঠিকই বলছি যে হয়তো কোনো দিনও ব্লগিং করা ছেড়ে দেবো, কিন্তু বলতে গেলেও না আমার বুকটা কেঁপে উঠছে, আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠছে যে আমার সাবস্ক্রাইবার বন্ধু আর কিছু দিদিদের জন্য, যারা প্রত্যেকটা দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করে। বিশ্বাস করো, আমি না তোমাদের হারাতে চাই না। আমার যদি এরকম সিচুয়েশানও আসে না, আমি শর্টস ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই দিনের পর দিন শেয়ার করব, তোমরা নিশ্চয়ই দেখবে। করে দেওয়া আছে 7টা, আমি খাবারগুলো বার করে নিই ফ্রিজ থেকে। এক দুবেলার ভাত তো করে রাখি।
ঢাকা বার করে রাখলাম। আর এর মধ্যে ডাল রয়েছে, ডালটা ভাতটা বার করে রাখলাম, দেখি রাতে কি হয়। তো এখন ঘড়িতে বাজে 8টা, আর আমাদের এখানে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, খুব জোর বৃষ্টি পড়ছে না, তাও এখানটা বন্ধ করে দিই জানো তো, নাহলে ঝাপটা এসে না এই জায়গাগুলো পুরো ভিজে যায়। তো চলো এবারে, টাইট হয়ে গেছে না, চলো। আমাদের এখানে এখন প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো বুঝছো, পুরো একদম ঠান্ডা ওয়েদার। আর এখন রান্নাঘরে যাব, আর এখন হাজবেন্ডের লুচি খেতে ইচ্ছা করছে। এখন ফোন করে বলছে বাইরে বৃষ্টি পড়ছে, আজকে আমার ভাত খাবো না, আজকে লুচি করো, আর সাদা সাদা করে যে আলুর চচ্চড়িগুলো হয় না, মানে ছোটো ছোটো করে আলুর চচ্চড়ি সাদা কালারে দেখবে একদম, সেটা করো। 2-3 দিন ধরে বলছে লুচি খাবো লুচি খাবো, আমি বললাম আজ না কাল, কাল না পরশু, এত গরমে ভালো লাগছে না, খেয়েও না। তো এতদিন ধরে বলছে, থাক করেই দিই আজকে। তো ডিনারে ওই শুধু খাবে, ওর জন্যই করা লুচি আর সাদা আলুর চচ্চড়ি। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর মোটামুটি যা যা ময়দা, আমি না ময়দা খুব একটা কিনি না, তো ময়দার জিনিস তো ব্যবহারই হয় না, আর যেটুকু ময়দা আছে মোটামুটি ওর হয়ে যাবে, এইটুকু ময়দা আছে ওর হয়ে যাবে। আমরা তো কেউ খাবো না, মেয়েও খাবে না, আমিও খাবো না, মা খাবে না, কারণ ভাত আছে প্রচুর। চলো আটাটা মাখি, ময়দাটা মাখি। আর এখানে দেখো আমি এখানে তরকারি কেটেও রেখেছি, পটল আর আলু কেটে রেখেছি। ভেবেছিলাম ডাল আর পটল ভাজা করবো, তো পটলটা তুলে রেখে দিই, কালকে করে নেবো। আর আলুটাকে কেটে আলু চচ্চড়িটা বসিয়ে দিই। এই দেখো একদম ছোট ছোট করে আলু একদম ডুবো ডুবো করে কেটে নিয়েছি, ঠিক আছে, একদম ছোট ছোট করে গুড়ি গুড়ি করে। এরকম আলুর চচ্চড়ি না আমার আম্মা খুব ভালো করছে জানো, এই আম্মার হাতে, এই যে আমি যখন সাদা আলুর চচ্চড়ি করি তখন আমার আম্মার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আম্মা মানে আমার ঠাকুমা এরকম সাদা আলুর চচ্চড়ি আর লুচি প্রত্যেক দিন রবিবার, প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমাদের খাওয়াতে করে। কি জোর ঝড় উঠে, দেখো দেখো দেখো, দেখেছো? ওরে বাপ, কোন 9 o'clock গ্লা, কোনটা? নয়নদা না নিচে পড়ে গেছে, তাহলে কি অবস্থা, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দেখেছো? দেখো কি অবস্থা। একটা টপ তো খুলে পড়েছে আমার উপর থেকে। চচ্চড়ি না, মানে আলুর চচ্চড়ি বলো কোনো তরকারিতে যদি একটু মাখা মাখা করতে চাও, তাহলে কোনো কর্নফ্লাওয়ার হোক বা একটু ময়দা হোক, আটা হোক বা বেসন হোক, একটুখানি না ছড়িয়ে দেবে, তাহলে দেখবে পুরো আঁটো সাঁটো হয়ে যাবে তরকারিটা, একদম সেই ছাড়া ছাড়া ব্যাপারটা থাকবে না, জল 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 জলের ব্যাপারটা থাকবে না, একটু টাইট টাইট হয়ে যাবে। বুঝতে পারলাম কি বলতে চাইছি আমি? যেমন আমরা চিলি চিকেনটা দেখুন না, কর্নফ্লাওয়ার দিই নামানোর সময়, একটু টাইট টাইট করার সময়, ওই জন্য ওরকমই। তো হয়ে গেছে দেখো, একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, দেখেছো? ব্যাস অফ করে দেবো এবার। আর ময়দাটা তো মাখা হয়ে গেছে, এখন করবো না, ওয়াশে গরম গরম ভেজে দেবো। তো তরকারিটা আমি করে রেখে দিলাম, কিন্তু লুচিটা এখন ভাজবো না, একদম গরম গরম ও যখন টেবিলে বসবে খেতে তখনই একদম সার্ভ করে দেবো, কারণ ঠান্ডা লুচি একদমই খেতে ভালো লাগে না, তার উপরে অ্যাসিডিটি হবে। তো চলো একটু রেস্ট নিই, তারপরে ফিরছি। তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার বাড়িতে কিন্তু ডিপ ফ্রাই বলো তেলে ভাজা একদমই হয় না, মানে এই কী বলে লুচি পরোটা আমার মেয়ে তো ছোঁয়ে না, মানে ও
ও খুব জোর চেঁচামেচি করে বললে বকে চোখে দুটো খাবে, তার বেশি খাবে না। আমিও খুব একটা খাই না, আমার মা 2 থেকে 3টে খায়, আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের দুজনেরই এইগুলো খাওয়া বারণ, ডিপ ফ্রাই বলো, রেড মিট বলো, বাইরের ফাস্ট ফুড বলো, এগুলো খাওয়া একদমই বারণ। কারণ আমাদের ফ্যাটি লিভার রয়েছে, কোলেস্ট্রল রয়েছে, এগুলো তো বিষ, বুঝতেই পারো। যাদের রয়েছে এই প্রবলেম তারা নিশ্চয়ই জানো কতটা ক্ষতিকর এই খাবার। কিন্তু ওই যে মাঝে সাঝে খেতে ইচ্ছা করে, জিভ তো মানে না বলো, আত্মায় চায়, কি করব বলো, তখন আমাকে বাধ্য হয়ে করে দিতে হয়। আর যখন করি না, ও একটু বেশি কোয়ান্টিটির খেয়ে নেয়, যেহেতু ওই যে 9 মাসে 6 মাসে একবার করি, তখন একটু বেশি কোয়ান্টিটির খেয়ে নেয়। তাও তো আমি ওকে দিতে চাই না, মানে বকে ছোকে যে না 4টে 5টার বেশি একদম খাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর বাইরের খাবার মেয়ের জন্য একটু ধরো ওই চিকেন মোমো টোমো করে দিই, সেটা ঘরে, যাতে বাইরের খাবারটা অ্যাভয়েড করা যায়। এছাড়া আমি ঘরে ডিপ ফ্রাই একেবারেই করি না। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি। একটা টাইমে কত ভালোবাসতাম লুচি খেতে, বলো মা? লুচি আমার চাই, কিন্তু এখন সেই লুচি খাই না মোটে। এখন পেঁয়াজ খেতে ইচ্ছে করলে কিছু করার নেই, আমি লুচি ভাজছি বাবার জন্য। একটা টাইমে প্রচুর এইসব হাবজি গুবজি খাবার খেয়েছি, মানে ডিপ ফ্রাই যাকে বলে, লুচি পরোটা চাউমিন, যার ফলাফল এখন আমি ভুগছি হাড়ে হাড়ে। তোমরাও যতটা পারবে এগুলো কম খাবার চেষ্টা করবে, টোটালি অ্যাভয়েড করারই চেষ্টা করবে। আমি মনে করি তাতে ভালো থাকবে। আমি আমার লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করেছি, আমি আমার ডায়েটে কী বাদ দিয়েছি, কী ইনক্লুড করেছি, যেহেতু আমার ফ্যাটি লিভার কোলেস্ট্রল রয়েছে, আমি অবশ্যই কোনো না কোনো ভিডিওতে শেয়ার করব। বাট একটু টাইম দিও, আমি অবশ্যই তোমাদের সাথে ডিটেলসে একটা ব্লগ বানাবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা, আর আমি ব্লগটা এন্ড করব। আর এখন দেখছি প্রলয়। আমি এই সিরিজগুলো দেখিনি, জানো তো, এই যে আবার প্রলয় সিরিজগুলো দেখিনি। আর সত্যি কথা বলতে গেলে শাশ্বতর অভিনয় দেখে আমি পুরো মুগ্ধ, মানে জাস্ট কি বলবো, মাইন্ড ব্লোয়িং। তোমরা যারা প্রলয় দেখেছো বা দেখোনি, আমায় কমেন্টে জানিও। ব্যাপক অভিনয় করেছে শাশ্বত এখানে, মানে ও যে এতটা স্মার্ট বা এত সুন্দর অ্যাকশান করতে পারে, বিশ্বাস করে আমি আগে জানতামই না। তো যাই হোক, ওই সিরিজটা পুরো আজকে কমপ্লিট করব, তারপরে ঘুমাতে যাব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখুন সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর তোমরা কে প্রলয় আগে আবার প্রলয় এগুলো কারা কারা দেখেছো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আমার ব্যাপক লাগছে, খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি, এই জন্য বেশি বকবক করতে পারছি না। চলো।